আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আলোচিত শিশু রামিসার ঘাতক সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের রায়। আইডিএফ এর হামলার প্রতিশোধে হিজবুল্লাহর পাল্টা হামলা, 2 ইসরায়েলি সেনা নিহত। রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে, দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। মেসি নেইমার নেই, তবুও মাঠে দাপট, শক্তির জানান দিল রোনালদোরাও। জয় পেল আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আলোচিত শিশু রামিসার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অপরাধ সংশোধনযোগ্য নয় এবং একই সঙ্গে 5 লাখ টাকা জরিমানা করেছে আদালত। রোববার বেলা 11:30টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। এর আগে আজ সকাল 8:30টার দিকে একই মামলার আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল 8:50 কারাগার থেকে পিজন ভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। এরপর তাদের দুজনকে আদালতের হাজতখানায় রাখা হয়। আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, এক ক্যাপ্টেন এবং এক সৈনিক রয়েছেন। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, লাবাতিয়ে খারদালি সড়কে একটি সামরিক যানবাহনে ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খুরি ও সৈনিক হুসেইন গোজাল নিহত হন। হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। একই সাথে ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এতে দক্ষিণ লেবাননে সামরিক অভিযানে অংশ নেওয়া 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথা আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী 23 বছর বয়সী এক ক্যাপ্টেন যুদ্ধে আহত হওয়ার পর শনিবার মারা যান। এছাড়া 21 বছর বয়সী এক সার্জেন্ট শুক্রবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় নিহত হন। সরকারি তথ্য অনুযায়ী লেবাননে চলমান সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের 29 জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ফলে সেখানে 3,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশের এলাকায় ইউক্রেন নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। শহরের চলমান অর্থনৈতিক ফোরামের শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, হামলার সময় 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানান, যা 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও একটি নৌঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। তিনি এটিকে রুশ হামলার ন্যায্য জবাব হিসেবে উল্লেখ করেন। ইউক্রেনের দাবি, তাদের ড্রোন প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে সেন্ট পিটার্সবার্গের কাছে ক্রোনস্টাডে অবস্থিত রুশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতেও আঘাত হানার কথা জানিয়েছে কিয়েভ। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি সামরিক স্থাপনায় আগুন লাগে এবং কিছু ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার কারণে কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সকাল থেকে বিভিন্ন অঞ্চলে মোট 339টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। সরকারের দায়িত্বশীল কারো কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। শনিবার দিবাগত রাতে এনসিপি মিডিয়া কানেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় নাহিদ ইসলামের বক্তব্য তুলে ধরা হয়। নাহিদ ইসলাম বলেন, লজ্জাজনক বক্তব্য দেওয়ার 3 দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেননি। সরকারের পক্ষ থেকেও এ ধরনের বক্তব্যের কোনো নিন্দা জানানো হয়নি। এজন্য আমাদের ধরে নিতে হচ্ছে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যই সীমান্ত হত্যা নিয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ লিগ্যাল ট্রেসপাস তথা অনুপ্রবেশ করে যায়, সেটা সীমান্তরক্ষী বাহিনী কিভাবে অ্যাড্রেস করবে তা তাদের দেশীয় আইন করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, তার এমন অবস্থান আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার একটি সহজাত অধিকার। রাষ্ট্রগুলো তাদের আইন দ্বারা এই অধিকার রক্ষা করতে বাধ্য। আগ্নেয়াস্ত্র ব্যবহারের জাতিসংঘের নীতিমালায় বলা হয়েছে, প্রাণঘাতী অস্ত্র বা আগ্নেয়াস্ত্র কেবল তখনই ব্যবহার করা যাবে যখন নিজের বা অন্যের জীবন বাঁচানোর অন্য কোনো উপায় থাকবে না। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো অপরাধ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সুযোগ নেই। বিরোধী দলীয় চিফ হুইপ আরো বলেন, সীমান্ত হত্যা নিয়ে ইতোপূর্বে একই রকম বক্তব্য দিয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। ভারতের প্রতি শেখ হাসিনা সরকারের নতজানু নীতি এবং এর পরিণতি সর্বজনবিদিত। জুলাই বিপ্লব পরবর্তী কোনো সরকারের এমন অবস্থান অগ্রহণযোগ্য ও গভীরভাবে উদ্বেগজনক। আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি, আর তার আগেই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে জয়ের হাসি হেসেছে ফুটবলের 3 পরাশক্তি আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল। প্রীতি ম্যাচে দাপুটে পারফরমেন্স দেখিয়ে তারা যেন আগাম বার্তা দিয়েছে, বিশ্বকাপ মঞ্চে তারাই হতে যাচ্ছে অন্যতম বড় দাবিদার। সবচেয়ে বেশি আলোচনায় ছিল পর্তুগালের ম্যাচ। নিজেদের মাঠে চিলিকে 2-1 গোলে হারিয়েছে রবের্তো মার্তিনেসের দল। ম্যাচ জুড়ে আধিপত্য ছিল পর্তুগালের। শুরু থেকে একের পর এক আক্রমণে চিলির রক্ষণভাগকে ব্যস্ত রাখেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। তবে প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনায় ছাপিয়ে যায় প্রীতি ম্যাচের আবহ। বল দখল নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল বিতণ্ডা বাধে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে পর্তুগালের রাফায়েল লিয়াও ও চিলির আইভান রোমান সরাসরি লাল কার্ড দেখেন। বিরতির পর একসঙ্গে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তুলে নেন মার্তিনেস, কিন্তু তাতেও কমেনি পর্তুগালের গতি। রোনালদোর বদলি হিসেবে নামা গঞ্জালো গেদেস 58তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। এরপর দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফের্নান্দেস। যোগ করার সময় চিলি একটি গোল শোধ দিলেও জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। বিশ্বকাপের আগে এই জয় দলটির আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিল। অন্যদিকে টেক্সাসে নিজেদের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারণে পুরো ম্যাচই মাঠের বাইরে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তবে তার অনুপস্থিতিতেও কোনো সমস্যা হয়নি স্কালোনির দলের। প্রথমার্ধের পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান হুলিয়ানো সিমিওনে।
ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ, আক্রমণ এবং রক্ষণ সব বিভাগেই ছিল আর্জেন্টিনার আধিপত্য। হন্ডুরাসকে লক্ষ্য একটি শটও নিতে দেয়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসিকে নিয়ে কোনো ঝুঁকি না নিলেও দলটির সামগ্রিক পারফরমেন্স ছিল বেশ ইতিবাচক। বিশ্বকাপের আগে ছন্দে রয়েছে আর্জেন্টিনা, সেটি আরও একবার প্রমাণ হলো এই জয়ে। এর আগে প্রস্তুতি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ব্রাজিলও। তরুণ তারকা এদ্রিক বদলি নেমে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় এসেছেন। নতুন ও পুরনো তারকাদের সমন্বয়ে সেলেসাওরাও বিশ্বকাপের আগে নিজেদের শক্তির জানান দিয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে আলাদা আলাদা প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল এবং পর্তুগাল। ফুটবলের তিন শক্তিধর দলের এই পারফরমেন্স ইতোমধ্যে বিশ্বকাপের উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা মূল আসরের, যেখানে বিশ্বের সেরা দলগুলো নামবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। আর সাম্প্রতিক পারফরমেন্স দেখে ফুটবল প্রেমীরা নিশ্চিতভাবেই আরো রোমাঞ্চকর এক বিশ্বকাপের প্রত্যাশা করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সেই সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।